বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিগ বাংলার পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকে ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আমাদের কাজই হচ্ছে ঘোরাঘুরি করা। গত সপ্তাহ ধরে আমরা ঘুরছি বাংলাদেশের 4 সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদে ভরপুর ঐতিহাসিক জেলা মৌলভীবাজারে। দেখছি এ জেলার নানান লোকেশন। সেই ধারাবাহিকতায় আমরা এখন আছি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। তো চলুন বন্ধুরা, আজকের অভিযানের শুরুতেই জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ীর নাম। প্রশ্নটি ছিল বাংলাদেশের সবচেয়ে বড় হাওরের নাম কি? সঠিক উত্তর হাকালুকি। এবারে ৫৬৭৩টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে ৪৩৭৬টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন ঢাকা মিরপুর ১-এর চামেলি বেগম। কংগ্রাচুলেশনস আপনাকে। আর আপনারা এখন আছেন মৌলভীবাজারের কুলাউড়া জংশনে। (১৮৯২ সালে আসাম রেল লাইনের কাজ শুরু হলে ১৮৯৬ সালে আখাউড়া থেকে করিমগঞ্জ রেল লাইন খোলা হয়। সেই সময় এই স্টেশনটি স্থাপন করা হয়। এটা হচ্ছে কুলাউড়া জংশন। কুলাউড়া জংশন থেকে একটা লাইন চলে গেছিল হচ্ছে বড়লেখায়, তবে সেই লাইনটা এখন বন্ধ আছে, তাই বড়লেখায় ট্রেন যোগাযোগ বন্ধ। লাইন আছে তবে ট্রেন না। কুলাউড়া জংশন থেকে সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালী যাওয়া যায়। বাংলা লিংক। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে কুলাউড়ায় জন্মগ্রহণ করেন একজন প্রতাপশালী জমিদার দেওয়ান মামুদ মনসুর। তিনি ছিলেন প্রচন্ড জেদি, বদরাগী এবং খেয়ালি জমিদার, এক কথায় মহা বিগ হাউস। তিনি কার উপর খুশি হলে দিতেন অঢেল উপহার, আর রেগে গেলে মৃত্যু অনিবার্য। এলাকায় প্রবাদ চালু আছে, বেটা হইলে মামুদ মনসুর আর যত কুয়া, হাওর কইলে হাকালুকি আর যত কুয়া। একদিন এক শীতল পাটিওয়ালা তার কাছে পাটি বিক্রি করতে আসলে জমিদার পাটির উপর থেকে শুয়ে পাটির মাপ দিতে বলেন। মাপে পাটিওয়ালার পা পাটি থেকে বেরিয়ে গেল। তখন তিনি পাটির মাপ ঠিক করতে পাটিওয়ালার পা দুটোই কেটে ফেললেন। খুঁজছি কুলাউড়ার শহর সংলগ্ন মনসুর গ্রামের জমিদার মামুদ মনসুরের স্মৃতি। দিঘি কোনটা? মান মনসুরের দিঘি কোন জায়গায়? কোন জায়গায় হবে এটা? কি জায়গায়? ওই যে মাদ্রাসার মধ্যে? মাদ্রাসার মধ্যে জি না, মাদ্রাসা ওখানে নিচে জায়গা নিচে। ও মানে এখন আর দিঘি নাই? এখন আর জি না, এখন দিঘি আছে, এখন আর কিন্তু ধানের ক্ষেত হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিঘি ভরাট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। বাংলা লিংক। এত গেল জমিদার দেওয়ান মামুদ মনসুরের কাহিনী। এবার চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি মৌলভীবাজারের কুলাউড়ার সবচেয়ে দৃষ্টিনন্দন এবং বৃহত্তর সিলেটের সবচেয়ে বড় জমিদার বাড়ি পৃথ্বীম পাশা থেকে। গত এপিসোডে আমরা আপনাদেরকে পৃথ্বীম পাশার জমিদার বাড়ির কিছু অংশ দেখিয়েছিলাম। আজ দেখাবো পৃথ্বীম পাশার জমিদারের বাকি ইতিহাস। আপনারা যারা ঘুরতে পছন্দ করেন এবং যারা টিভিতে ঘরে বসে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ দেখতে পছন্দ করেন, তারা সবাই মন দিয়ে দেখুন। পৃথ্বীম পাশার জমিদার বাড়ি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। সেখান থেকে 12 কিলোমিটার দক্ষিণ পূর্বে লংলা। লংলা ইউনিয়নের রবির বাজারে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে পৃথ্বীম পাশার জমিদার বাড়ি দেখিয়ে দেবেন। মনে রাখবেন, পৃথ্বীম পাশার জমিদার বাড়ি মৌলভীবাজার তথা বৃহত্তর সিলেটের সবচেয়ে আকর্ষণীয় এবং ঐতিহাসিক জমিদার বাড়ি, যা এখনো শক্ত সামর্থ্য দাঁড়িয়ে আছে আপনার আসার অপেক্ষায়। আর আমরা এসে গেছি সেই জমিদার বাড়ির গেটে। বাংলা লিংক। 1449 সালে পারস্যের রাজবংশীয় সকি সালামত খান নামে এক ব্যক্তি সংসারের প্রতি বিতরাগ হয়ে দেশ ত্যাগ করে সম্রাট সিকান্দার লোদী শাসনকালে দিল্লিতে আসেন। সম্রাট সালামত খাঁর পরিচয় পেয়ে তাকে সচ্ছল জীবন ধারণের জন্য কুলাউড়ার লংলার পৃথ্বীম পাশায় জায়গা প্রদান করেন। সকি সালামত খাঁ পৃথ্বীম পাশার প্রথম জমিদার।
আসুন 60 একর জায়গা জুড়ে বিস্তৃত দৃষ্টিনন্দন পরিপাটি পৃথিম পাশার জমিদার বাড়িতে কি কি আছে তা এক এক করে ঘুরে দেখি। জমিদার বাড়িতে ঢুকতেই হাতের বামে বিশাল দিঘিটি দেখা পাবেন। দিঘিতে 3টি বড় এবং একটা ছোট ঘাট আছে। এই ঠাটা রোদে দিঘির ঘাটে বসে টলটলে পানির দিকে তাকালেই আপনার ভিতরে একটা প্রশান্তি অনুভূত হবে। দিঘির পশ্চিম পাড়ে জমিদারের সকল স্থাপনাগুলো সারিবদ্ধভাবে আছে, আর পূর্ব পাড়ে আছে পারিবারিক কবরস্থান। দেখেন একটা শিল্পকর্ম, বট গাছের শিল্পকর্ম। এরকম একটা শিল্পকর্ম তৈরি হতে মোটামুটি শখানেক বছর লাগে, কারণ ভিতরে একটা ঘর ছিল, ঘরটা চারিদিক দিয়ে বট গাছ হয়ে গেছে বড়, ঘরটা এখন নেই, কিন্তু বট গাছটা ঘরের শেপে আছে। আসেন সেই ঘর থেকে বট গাছ। আর এটি জমিদার বাড়ির পারিবারিক কবরস্থান। এখানে পরলোকগত পৃথিম পাশার সকল জমিদার এবং তাদের পরিবারের সদস্যগণ শায়িত আছেন। এই দিঘির দুই পাড়ে 2টি মাজার আছে। হাজি খাঁ ও শাহ ডিঙির মাজার দুটো দেখতে গতানুগতিক মাজারের প্রতি নয়। প্রায় 1 শতাব্দীর বেশি সময় ধরে মৌলভীবাজার তথা বৃহত্তর সিলেটের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে ঐতিহ্যবাহী এই জমিদার পরিবার। 1957 সালে সিপাহী বিদ্রোহের সময় জমিদার গৌস আলী খান সিপাহীদের সহযোগিতা করেছিলেন, আর এ কারণে তাকে ইংরেজদের রোশনালে পড়তে হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে এই পরিবারের আলী সফদর খান রাজা সাহেব ও আলী সরওয়ার খান সাহেব সরাসরি অংশগ্রহণ করেছিলেন। এই বংশের নামকরা জমিদার আলী আমজাদ খানের জন্ম 1869 সালে। তার পরোপকারিতা ও দানশীলতার সুখ্যাতি লোকমুখে এখনো নন্দিত। জমিদার বাড়ির এখন যে অবস্থা দেখছেন তার নবাব আলী আমজাদ সাহেবের কৃতিত্ব। আর আপনারা দেখছেন আলী আমজাদ খানের তৈরি পৃথিম পাশা জমিদার বাড়ির মসজিদ। এই জমিদার পরিবার শিয়া সম্প্রদায়ভুক্ত। মসজিদের পাশাপাশি এখানে একটা সুন্দর ইমামবাড়াও রয়েছে। ইমামবাড়া শব্দের অর্থ ইমামের বাসভবন। ভারত উপমহাদেশে ইমামবাড়াকে শিয়া সম্প্রদায়ের মুহররমের অনুষ্ঠান উদযাপনের স্থান হিসেবে ব্যবহার করা হয়। জমিদার নবাব আলী আমজাদ খাঁ এই ইমামবাড়াটি প্রতিষ্ঠা করেছেন। এখানে মহিলাদের বসার স্থান। এখানে মহিলারা বসে এই টিনের ফাঁকগুলা দিয়ে ভেতরে কথা বলেন, ইমাম সাহেবের কথা শোনেন এদিক দিয়ে। উমাইয়া খলিফা মুয়াবিয়ার পুত্র এজিদের হাতে 10 মুহররম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। আর এ কারণে মুহররম মাসের প্রথম 10 দিন শিয়া সম্প্রদায়ের মানুষ শোক দিবস পালন করে। এই 10 দিনকে আশুরা বলা হয়। মুহররমের দিন ইমামবাড়াকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায় কারবালার কাহিনী বর্ণনা, মরশিয়া আবৃত্তি, শোক মিছিল ও মাতম করে। চলুন বন্ধুরা, এখন দেখে আসি পৃথিম পাশার জমিদার বাড়ি। এখানে 2টি জমিদার বাড়ি আছে। আসলে আপনাদেরকে দেখা নিয়ে আসি পৃথিম পাশা জমিদার বাড়ির ভেতরে কেমন। ইনি হচ্ছেন আলী আমজাদ সাহেব। এই বংশের শেষ জমিদার আলী আমজাদ খাঁয়ের কথা আমরা আগে বলেছি। তিনি ছিলেন দানশীল, পরোপকারী, গুণী একজন মানুষ। 1874 সালে তিনি সিলেট শহরের সুরমা পাড়ে একটা বিশাল ঘড়ি নির্মাণ করেন, যা এখনো আলী আমজাদের ঘড়ি নামে পরিচিত। বাংলা পথে আমরা অনেক জমিদার বাড়ি ঘুরে বেরিয়েছি, কিন্তু মৌলভীবাজারের কুলাউড়ার এই পৃথিম পাশা জমিদার বাড়ির মতো সাজানো গোছানো এবং জীবন্ত জমিদার বাড়ি আর একটিও দেখিনি। পৃথিম পাশা জমিদারের পারিবারিক উদ্যোগেই বাড়িটি সংরক্ষণ করা হচ্ছে। এখানে একটা মসজিদ, একটি ইমামবাড়া, 2টি জমিদার বাড়ি, একটা বিশাল দিঘি, মাজার সহ আছে অনেক কিছু, আছে অনেক ইতিহাস।
এই জমিদার বাড়িতে দেখতে প্রচুর দর্শনার্থী আসেন, এমনকি অনেক বিদেশি রাষ্ট্রপ্রধানেরা এখানে এসেছেন এবং রাত্রি যাপন করেছেন। এরকম একটা জমিদার বাড়ির সাথে একটা রিসোর্ট থাকলে অবশ্য মন্দ হতো না। রাজকীয় কায়দায় একটা দিন অতিবাহিত করতে কে না চায় বলুন? জমিদার পরিবার বিষয়টি ভেবে দেখতে পারেন। মৌলভীবাজারে বেড়াতে এলে আপনি কৃত্রিম পাশা জমিদার বাড়িটি বেরিয়ে যেতে পারেন। বাংলা লিংক বাংলার পথে, বাংলা লিংক বাংলার পথে, বাংলা লিংক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক বাংলার পথে। বন্ধুরা, আপনারা আছেন মৌলভীবাজার জেলায়, দেখছি কুলাউড়ায় কি আছে। পুরো ছাড়া কোন দিকে যাব? কত দূর হবে? 4 কিলোমিটার। পিচ রাস্তায় ঝর্ণা সামনে হইব। ঝর্ণা যাবো, ঝর্ণা। আমরা এখন চলেছি কুলাউড়া সদর থেকে 25 কিলোমিটার দক্ষিণ পূর্বে কর্মদা ইউনিয়নের ষাঁড়েরগঞ্জ পাহাড়ে অবস্থিত মরুইছড়া ইকো পার্কে। মূলত মরুইছড়া ইকো পার্কটি মরুইছড়া চা বাগান এবং এর আশেপাশের বন জঙ্গল ও খাসিয়া গারো আদিবাসী অধ্যুষিত এলাকা নিয়ে ঘোষণা করা হয়েছে। রাস্তা এদিক দিয়ে যাবো? জি না, ওইদিকে মানে ওই যে রাস্তাটা গেছে না, ওটা হাইটে যাওয়া লাগবে। হাইটে যাইতে হইব। ওই আর কিছুক্ষণ পর্যন্ত গাড়ি যাইব, আর যাইতে না। তারপরে কতখানি হাঁটতে হবে? অনেক জায়গা হাঁটতে হবে। তুমি চেনো? তুমি চেনো জায়গাটা? যাবো আমাদের সাথে? চলো যাই। অনেক দূর তো। চলো যাই, আমরা একটু ছবি তুলে নিয়ে আসি। তো বন্ধুরা, মরুইছড়া যেতে পথে জানিয়ে দিয়ে আমাদের যোগাযোগের মাধ্যম SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বর। যারা ইমেল করতে চান তারা tinku@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আর আমরা এসে গেছি মরুইছড়া। বন্ধুরা, ঝটপট রেডি হয়ে নিন, আজ আপনাদের নিয়ে অ্যাডভেঞ্চারে বেরোবো। পুরাইছড়া ইকো পার্ক মৌলভীবাজার। আমি এখন তার ভিত্তি প্রস্তরের সামনে, এই সেই কাটা গাছ, মানে গাছ কেটে ইকো পার্ক। ইকো পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে 2001 সালে, কিন্তু ইকো পার্ক এখন স্থাপিত হয়নি। তো চলেন আপনাদের ঘুরে দেখেন এসে এই ইকো পার্কের সবচেয়ে দারুণ আকর্ষণ। বাংলা লিংক। মরুইছড়ার মূল আকর্ষণটা হচ্ছে এখানে একটা ঝর্ণা আছে, তবে সে সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। তাই যেতে পথে যা দেখবো, যা শুনবো, তা আপনারাও দেখবেন, আপনারাও শুনবেন। আমরা এখন হাঁটছি মুরাইছড়া চা বাগানের মধ্যে দিয়ে। এই এলাকাটা ইকো পার্ক ঘোষণা করা হয়েছে। আরে দেখছেন, এরকম চা বাগান মৌলভীবাজারে ভরা। এটা হচ্ছে পাহাড়ি ছড়া, বা আপনি ঝর্ণাও বলে অনেকে। পাহাড়ি ছড়া মানে ছোট ছোট পানির এই স্রোতগুলো দিয়ে দিয়ে কিন্তু বড় বড় নদী হয়। ছড়া মানে নদী। এখন থেকে আর রাস্তা নেই, ছড়া দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে ঝর্ণা দেখতে। তাই যারা চালাক তারা তাদের মতো যাবেন, আর যারা আমার মতো বোকা তারা প্যান্ট গুটায় নেবেন। মরুইছড়া ঝর্ণাটা ঠিক কত দূরে তা অবশ্য আমরা বলতে পারছি না, তবে এলাকার মানুষের ধারণা 1.5-2 কিলোমিটার তো হবেই। আর পুরোটাই এরকম ছড়ার মধ্যে দিয়ে পথ, দারুণ এক জঙ্গলি পথ। আর চরম গরম, ছড়ার ঠান্ডা পানির স্পর্শে দারুণ আরাম লাগছে। মনে রাখবেন, এটি একটি সীমান্তবর্তী এলাকা। আসতে পথে বিডারের ক্যাম্প পেরিয়ে আসতে হবে, তো চলাচলে সাবধান থাকা জরুরি। জায়গাটা খেয়াল করেন। কেমন লাগে দেখেন তো। এই জায়গাটার নাম হচ্ছে কনফিউশন। কনফিউশন এই কারণে যে এদিক থেকেও পানি আসছে, এদিক থেকেও পানি আসছে। তো এদিক থেকে কম পানি আসছে, এদিক থেকে বেশি পানি আসছে। তাই আমরা চয়েস করছি কনফিউশনের এই রাস্তাটা। আস্তে আস্তে রাস্তাটা ঘন বনে ঢুকে যাচ্ছে।
আমার সাথে মোট 5 জন আছে। আধা ঘন্টা মতো হাঁটা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত পথে একজন মানুষের দেখা মিলল না। ভুল পথে নাকি সঠিক পথে যাচ্ছি সেটা বুঝতে পারছি না। হাতির পায়ের ছাপ, এ দেখেন পুরা আমার পাটা যে জায়গায় আছে এটা হচ্ছে হাতির একটা পায়ের ছাপ। তবে আমার জানা মতে এখানে কোনো বন্য হাতি নাই, এগুলো সম্পূর্ণ যত সম্ভব পোষা হাতি। আর বন্য হাতি থাকলেও কিছু করার নেই, যা হয় তাই হবে। চলেন। হাতির খাবার কলা গাছ, প্রিয় খাবার, খাইছে সে। হ্যাঁ, মরুইছড়া আসতে অবশ্যই একজন গাইড সাথে নেবেন, কারণটা দেখতেই পাচ্ছেন। মুরাইছড়া কোন দিকে হবে? এদিকে? কত যাবো? না বেশি না, সামনে এটা কি সাদা খাবো? তিন লাগে আমরা খাইছি। তো বন্ধুরা, মনে হচ্ছে আমরা ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। তো ঝটপট লিখে নিন আমাদের আজকের কুইজ। প্রশ্নটি হলো, কৃত্রিম পাশার জমিদার বাড়ি কোন জেলায় অবস্থিত? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ সিলেট, বি মৌলভীবাজার, সি চট্টগ্রাম। তো সিম্পল প্রশ্নটি আরেকবার জানিয়ে দিই, বলতে হবে কৃত্রিম পাশার জমিদার বাড়ি কোন জেলায় অবস্থিত। আর আপনারা দেখছেন মুরুইছড়া ঝর্ণা। আমি এখন একদম ঝর্ণার উপরে বসেছি, এখান থেকে ঝর্ণাটা নিচে পড়ে। আর এখন বসন্তকাল, ঝর্ণায় পানি নাই বললেই চলে। নাই বললে মানে ঝর্ণা নাই, একেবারে ঝর্ণা একেবারে ইনভিজিবল ঝর্ণা। তবে এটা যখন বর্ষা আর কয়েকদিন পরে বৃষ্টি শুরু হলে এটা দেখার মতো একটা ঝর্ণা হবে, দারুণ হবে। তবে আপনারা যারা এখানে আসবেন অবশ্যই একজন গাইডকে সঙ্গে করে নিয়ে আসবেন। মুরুইছড়া ঝর্ণার ঠিকানাটা আপনাদের আরেকবার বলে দিচ্ছি। মৌলভীবাজারের কুলাউড়া সদর থেকে 25 কিলোমিটার দক্ষিণ পূর্বে কর্মদা ইউনিয়নের ষাঁড়ের গজ পাহাড়ে আসতে হবে। এখানে মুরুইছড়া চা বাগান আছে। এলাকার মানুষের সহযোগিতা বা রাস্তা চেনে এমন কাউকে সাথে নিয়ে আসতে হবে এখানে। যেহেতু এটি একটি একেবারে বুনো পাহাড়ি ঝর্ণা, তাই চলাচলে অতি সাবধান থাকবেন। সাথে কিছু হালকা খাবার ও পানি আনতে ভুলবেন না। তো মুরুইছড়া ঝর্ণায় অ্যাডভেঞ্চার করে শেষ হয়ে গেল আমাদের আজকের বাংলা লিগ বাংলা পথে। দেখা হবে আগামী পর্বে মৌলভীবাজারের দারুণ দারুণ লোকেশনে। আমাদের অভিযানের সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। বাংলা লিগ বাংলা পথে।